বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ আসিফ পাপাইয়া, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় নেতা ডক্টর সাজেদুল হক রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশ ৩৫ বছরের পর নির্বাচিত একজন রাষ্ট্রপতি পেল এবং এখন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান একই রাজনৈতিক ধারা থেকে উঠে আসে, যদিও রাষ্ট্রপতি এখন আর দলকে প্রতিনিধিত্ব করছেন না। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে বাংলাদেশের গণতন্ত্রের এই অভিযাত্রায় নতুন রাষ্ট্রপতি কেমন হলো? নিঃসন্দেহে ভালো হলো, কারণ 15 বছর যেহেতু আন্দোলন সংগ্রাম, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জুলাই আগস্টের অভ্যুত্থানের ভিতরে যা স্বৈরাচারী এবং রাষ্ট্রীয় সন্ত্রাস করে যারা বাংলাদেশকে মানুষকে জিম্মি করে ফেলেছিল এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, সেই আন্দোলনের অগ্রযাত্রার অগ্রসৈনিক একজন, তো স্বাভাবিক কারণেই ভালো লাগার তো বিষয় এটা। এমনিতে বলা হচ্ছে যে বিএনপির অঙ্গীকারও ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা। তারপরে অনেক অঙ্গীকারের মধ্যে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল কি বলছিলেন যে দুদিন আগে বলছিলেন আর্টিকেল 70-তে পরিবর্তন আনবেন অঙ্গীকারগুলো। আপনি কি মনে করেন কিনা এই পরিবর্তনগুলো আপনারা বা আপনার দল আসলে করবে? আর্টিকেল 70 পাকিস্তান, ভারত এরা দেখেন নতুন করে আবার চালাচ্ছে, শুরু করতেছে আর্টিকেল 70, আর বাংলাদেশে পরিবর্তন যাচ্ছে। যে একটা কথা আছে না বাংলাদেশে, যে পৃথিবী যখন এগিয়ে চলেছে তখনও আমরা পিছিয়ে, বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফিকা কিতাব চুষে। এখন আমরা এত বেশি আধুনিকতার, আমি যখন স্টুডেন্ট ছিলাম বিশ্ববিদ্যালয়ে তখন আমি মার্ক্সবাদ, লেনিনবাদ, ম্যাক্সিম গোর্কি, তারপরে হচ্ছে আমার ছেলেবেলায় এইসব বই পড়তে হবে, ম্যাক্সিম গোর্কি মা পড়তে হবে, এরকম কিছু আমাদের তরুণদের ভিতরে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। সারা রাত বই পড়তে হবে, দুপুর 2টায় ঘুম থেকে উঠতে হবে, ক্লাস শেষ বাই দিস টাইম, এরকম একটা ব্যাপার। সকালের ব্রেকফাস্ট করতে যাচ্ছে দুপুর 2টায়, লাঞ্চ আওয়ারে, অনিয়মিত একবারে জীবনযাপন, এমনই লেনিনবাদ তারা করেছে। তো ঠিক এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর দেখেন, অভ্যুত্থানের প্রতি সম্মান শ্রদ্ধা সব কিছু আছে, কিন্তু অভ্যুত্থানকে নিয়ে পুঁজি করে কিছু ব্যক্তি তাদের উপরে চাপিয়ে দিয়েছে, তাদেরও কিছু সিনিয়র ব্যক্তি যারা সোসাইটিতে খুব এলিট এবং এডুকেটেড পারসন, কিন্তু তারা বর্ণচোরা, তারা পিছন থেকে এদেরকে চালাচ্ছে আর ওদের মাথা দিয়ে এরা চলছে। স্বাভাবিক কারণে দেখবেন ইদানিং নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, কিছু নতুন নতুন শব্দ আপনি পাবেন, যেই শব্দগুলার প্রায়োগিক শব্দ কিনা, আদৌ প্রয়োগের কোনো জায়গা আছে কিনা, ক্ষেত্র আছে কিনা, এগুলো কিন্তু তারা বলতে পারবে না, কিন্তু এই সমস্ত শব্দ চয়ন তারা করছে। এখন ওইরকমই একটা, আপনার প্রশ্নটা যেটা ছিল, প্রশ্নটা কি করছিলেন এই কথা বলতে, যে একটা তো বললাম যে আর্টিকেল 70, হ্যাঁ আর্টিকেল 70। এখন আর্টিকেল 70 পাকিস্তানের এই যে বিশৃঙ্খলা, ঝুলন্ত পার্লামেন্ট, বারবার বিশৃঙ্খলা, পার্লামেন্ট ভেঙে যাচ্ছে, এই যে পরিস্থিতি, ভারতেও দেখবেন এই অদূর ভবিষ্যতে এই আর্টিকেল 70কেই তারা সংবিধানে সংযোজন করবে। আর বাংলাদেশে হচ্ছে তার উল্টা, মানে একটা অশুভ উদ্দেশ্য, টাকা দিয়ে ভোট যাতে পার্লামেন্টেও কেনা যায়, উপঢৌকন দিয়ে যাতে পার্লামেন্টেও করা যায়, সেই প্রক্রিয়ার জন্য আর্টিকেল 70 বাদ দিতে হবে। তো আর্টিকেল 70 বাদ দিতে কেন হবে? আমি যদি বিএনপির কথা ধরেন, সাপোজ বিএনপির কার্যক্রম আমার পছন্দ না, আমি বিএনপি থেকে নমিনেশন নেব না, তারপরে পার্লামেন্টে দাঁড়ায় বক্তৃতা দিতে তো কোনো অসুবিধা নাই। তারপরে বিএনপির কমিটির মিটিং যখন হয়, সেইখানে বসে আমার আত্মসমালোচনা করার ক্ষেত্রে তো কোনো প্রতিবন্ধকতা নাই। আমি আমার জীবনে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে দলের নেগেটিভ যেগুলি সাধারণ মানুষের কাছে লাগতো, কি মাঠের কর্মীদের কাছে লাগতো, সেই বক্তৃতাগুলো সারা জীবন দিয়ে এসে ছাত্র জীবন থেকে সর্বোচ্চ হাততালিতে আমি পেয়েছি, সর্বোচ্চ কর্মীদের সমর্থন ভালোবাসা আমি পেয়েছি। তা আমি নিজেই আমার ব্যক্তিগত জীবন দিয়ে কিন্তু একটা প্রত্যক্ষদর্শী সাক্ষী আমি। তা আমার কথা হচ্ছে, আমি যেই দলটা ভালো লাগবে না, দলের অতীত ইতিহাস দিয়ে বর্তমান বিশ্লেষণ করে যদি মনে হয় আমার ভালো লাগবে না, অ্যাডজাস্ট হবে না, আমার এমপি নমিনেশন আমি নিব কেন? দরকার নাই তো আমার নেওয়ার। আর এমপি নমিনেশন যদি আমি নিই,
তাহলে সেই দলের প্রতি আনুগত্য প্রদর্শন সর্বত্রই আমাকে করতে হবে, তবে আত্মসমালোচনা করব জায়গা মতো, অজায়গায় না। ডক্টর রুবেল, নতুন রাষ্ট্রপতি বাংলাদেশ পেল এবং ৩৫ বছর পরে নির্বাচিত রাষ্ট্রপতি, এবং একই সঙ্গে আমি আলোচনায় প্রশ্ন রেখেছিলাম অ্যাডভোকেট পাপিয়ার কাছে যে আর্টিকেল 70 পরিবর্তন হবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের ইস্যু, অনেক রকমের অঙ্গীকার, যেটা জুলাই চার্টার বলি, 31 দফা বলি, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো সেখানেও আছে। এবং অ্যাডভোকেট পাপিয়া একটা কথা বলছিলেন যে যখন অন্যরা আর্টিকেল 70 ওই বিধান ওই জাতীয় অন্যান্য দেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, বাংলাদেশ, আমি যতদূর বুঝেছি, যদি ভুল না বুঝেছি, তিনি এটা পছন্দ করছেন না যে আর্টিকেল 70-তে যে পরিবর্তন আনার কথা হচ্ছে, কেনাবেচাটা বাড়বে। সম্প্রতি আমি একটা প্রাইভেট আড্ডায় আলোচনা করছিলাম যে আমরা তো সবসময়, আমি নিজে রাজনৈতিক দলে গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্রের চর্চা, যে নির্বাচিত একটা প্রসেসের মধ্য দিয়ে নেতা নির্বাচিত, কমিটি নির্বাচিত, যেটা আমাদের হয় না। কিন্তু দু একজন আলোচক আমাকে বললেন, এবং পরে আমি এটা চিন্তা করেও দেখলাম যে এটা আসলে বিবেচনার দাবি রাখে না। তারা বলছেন যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বললে তো ভোট বেচা কেনা হবে, এখানে যে এখনই কমিটি টাকা দিয়ে কেনা যায়, বিশেষ করে বড় বড় দলগুলো, তখন আপনার এবারকার ভোট তো পয়সা দিয়ে জামাত ইসলাম কিনছে, যার টাকা আছে সে তার মতো করে কমিটি করবে, সে তার মতো করে একে সভাপতি বানাবে, ওকে সাধারণ সম্পাদক বানাবে। তো এটাও আমার কাছে মনে হচ্ছে যে আসলে উড়িয়ে দেবার তো কোনো সুযোগ নেই। তো আমি একটু আপনার কাছ থেকে সব জিনিস শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং পাপি আপাকে এবং দূরের এবং কাছের যারা শুনছেন দেখছেন সবাইকে শুভেচ্ছা। 20শে আগস্ট হচ্ছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দিন, যে গণ অভ্যুত্থানের পরে নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনের পরে নতুন করে হচ্ছে গিয়ে আমরা আবার রাষ্ট্রপতি পেলাম, এবং তাকেই রাষ্ট্রপতি হিসেবে পেলাম যে দীর্ঘ সময়টা প্রায় হচ্ছে খুব চ্যালেঞ্জিং সময়টা, অনেক সময় মনে হচ্ছিল যে প্রায় একা আর কি, কারণ একটা পর্যায়ে ছিলেন যে হচ্ছে বিএনপির প্রেক্ষিতে বলছি, যে সে হচ্ছে মানে আপনার বেগম খালেদা জিয়া তখন হচ্ছে অসুস্থ, তিনি জেলখানায় আছেন, তারেক রহমান নির্বাসনে আছেন, এরকম একটি পরিস্থিতির মধ্যে তাকে দেখেছি কাণ্ডারি হিসেবে বিএনপিকে নেতৃত্ব দিতে, এবং আমার মনে হয় তিনি তার যথাযোগ্য মূল্যায়নটা পেলেন। ঠিক আছে, যথাযোগ্য মূল্যায়ন পেলেন, এবং সেই ক্ষেত্রে রাজপথের একজন হচ্ছে কর্মী হিসেবে আমার কাছে বিষয়টাকে খুব ইতিবাচকই মনে হচ্ছে, যদিও আমার মতাদর্শিকভাবে বা অনেক দূরত্ব এখন হচ্ছে মির্জা ফখরুলের সাথে, যদিও তার শুরু আর আমার বর্তমান, এবং আমার শুরু এবং আমার বর্তমান এক জায়গায় আর কি। তিনিও ছাত্র ইউনিয়ন করতেন আর কি, একসময় বড় কেন্দ্রীয় নেতা ছিলেন ছাত্র ইউনিয়নের। তো সেই জন্য আমার আবার অন্যরকম একটা ছোট হলেও একটা দুর্বলতা আছে তার প্রতি। তো সেই ক্ষেত্রে মানে তাকে যেটা দেখে মনে হয়েছে যে তিনি তার ছাত্র আন্দোলনের সময়কার যে সংস্কৃতি, সময়কার যে হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার, সব কিছুই যেন হচ্ছে তার হচ্ছে এই পরিণত বয়সে এবং এত বড় জায়গায় যাওয়ার পরও তিনি মনে হয় তার যে অর্জিত যে অভিজ্ঞতা বা শিক্ষাগুলো আছেন, সেই জায়গাটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন আর কি। আমরা অনেককেই তো পল্টি খেতে দেখি, অনেককে আমরা মানে পাল্টে যেতে দেখি আর কি, সব কিছুই পরিবর্তন হয়ে যায় আর কি সময়ের সাথে, পদ পদবীর সাথে। কিন্তু তাকে দেখে মনে হতো যে তিনি তার মধ্যে চেষ্টা আছে যে তিনি তার শেকড়ের সাথে তার একটা সম্পর্ক তিনি রেখেই গেছেন শেষ পর্যন্ত। তো এই ক্ষেত্রে খুব চমৎকার। তো আমার মনে হয় খুব ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে আর্টিকেল 70 এবং ক্ষমতার ভারসাম্য। তো ক্ষমতার ভারসাম্যর ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতাটাকে একটু বাড়ানো, প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কমানো। কিন্তু এই জায়গাটা আসলে তৈরি হইল কেন, এটা একটু আমাদের দেখতে হবে যে আসলে দরকার কি। রাষ্ট্রপতির এটা পার্লামেন্টারি সিস্টেম, সে পার্লামেন্ট সিস্টেমে তো হচ্ছে সংসদেই হচ্ছে একটা সার্বভৌম জায়গা থাকবে, এবং সংসদের নেত্রী বা নেতা হচ্ছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার তো হচ্ছে আর কেউ না, সে তো ওই 300 লোকের ইয়ার দ্বারাই নির্বাচিত হচ্ছে, এবং প্রতিনিয়ত তাদের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে। অর্থাৎ সমস্যাটা কি, প্রাইম মিনিস্টারের যে পাওয়ারটা আছে তাতে আপনার হলো প্রবলেমটা কোথায়? এখন প্রবলেমটার জায়গাটা হলো এখানে বাংলাদেশে যে স্বৈরতন্ত্রগুলো তৈরি হয় তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক একটা স্বৈরাচার তৈরি হয় আর কি। মানে এটা আদর্শিক স্বৈরাচার। স্বৈরাচার অনেক দেশেই অনেক সময় তৈরি হয়েছে, সেটা একটা ইডিওলজিকে কেন্দ্র করে, বা আমরা অনেক সময়, যেমন আমরা কিন্তু সে শর্তে ফ্যাসিস্ট আমি অনেক সময় বলি না,
বলি না এই কারণে, কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য তো একটা কোয়ালিটি দরকার, যে কোয়ালিটি হচ্ছে ওনাদের ছিল না। ওনারা একটা অলিগার্কিক মাফিয়া টাইপের একটা ব্যাপার স্যাপার হচ্ছে, লুটেরা একটা জায়গা তারা চলে গেছিলো আর কি। ফলে তাদের মধ্যে কোনো ইডিওলজিক জায়গা নাই, বা ইডিওলজি নিয়ে তারা কোনো ডিক্টেটরশিপ চালায় না। তারা একদম সিম্পলি হচ্ছে গিয়ে এই শাসক গোষ্ঠীর একটা বৈশিষ্ট্য হচ্ছে একদম পার্সন কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক একটা স্বৈরতন্ত্র তৈরি হয় আর কি। এইটাই হচ্ছে সবচেয়ে রিস্কি জায়গায়। সেই কারণে হচ্ছে তাকে আরও বেশি প্রাইম মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করা, কিংবা প্রাইম মিনিস্টারের ক্ষমতাকে হচ্ছে একটু হচ্ছে গিয়ে মানে রাষ্ট্রপতির সাথে শেয়ার করা, কিংবা এটাকে আরও বেশি ডিসেন্ট্রালাইজ করবার একটা প্রবণতা বা একটা দাবি আমাদের ছিল, বা এরকম দাবি হচ্ছে আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো হচ্ছে সেইটার মধ্যে নানানভাবে এসেছিল। কিন্তু সেই জায়গায় কিন্তু বিএনপি রিজার্ভেশন আছে আর কি, বিএনপি রিজার্ভেশন আছে। কিন্তু বিএনপি রিজার্ভেশন নাই যে এখানে, সেটা ছিল কিন্তু আর্টিকেল 70। আর্টিকেল 70-র ক্ষেত্রে আমাদের এখানে তো আর্টিকেল 70 অনুচ্ছেদ 70 বাতিল হবে না, অনুচ্ছেদ 70 রাখতে হবে, মডিফাই করা হবে, রাখতে হবে। কারণ এখানে হচ্ছে হলো আপনি যেটা বললেন, হর্স ট্রেডিং এর মতো একটা ব্যাপার থাকে, যেটা আমরা ভারতে দেখি, পাকিস্তানে দেখেছি, যে এমপি কিনে নিয়ে দেয়, হ্যাঁ, টাকা দিয়ে এমপি এমএলএ কিনে নেওয়া হচ্ছে। এই সরকার বদলে যাচ্ছে, বিশেষ করে তাদের রাজ্য সরকারগুলোর ক্ষেত্রে এটা খুব ভয়ানক হয়, বিধানসভার ক্ষেত্রে খুব ভয়ানক হয় ভারতের ক্ষেত্রে, পাকিস্তানেও হয়, এবারও হলো যে হলো টাকা দিয়ে এমপি কিনে নেওয়া যাচ্ছে। সম্প্রতি পশ্চিমবাংলার নির্বাচনের পরেও কিন্তু হর্স ট্রেডিং হচ্ছে, তৃণমূলের এমপি সব কিনে নিচ্ছে। বা ত্রিপুরায় আসলো কিভাবে করে বিজেপির নামে তো দলই ছিল না ত্রিপুরায় আর কি, তো এই তৃণমূল এবং কংগ্রেসের লোকদেরকে কিনে নিয়ে বিজেপি দল তৈরি হয়ে গেছে আর কি। এই হর্স ট্রেডিংকে ঠেকাবার জন্যই 1991 সালে মানে গণঅভ্যুত্থানের পর 91-এর যে সংসদ, সেই সংসদেই কিন্তু অনুচ্ছেদ 70-টিকে ধারণ করা হয়েছিল, যাতে গণতন্ত্র হচ্ছে মানে টাকা দিয়ে বেচা কেনার ব্যাপার না থাকে। তো সেখান থেকে তারপরেও আমাদের হচ্ছে, তারপর 1991-এর পরে আমাদের এই যে দীর্ঘ পথ চলা, আপনার হচ্ছে 33 বছরের পথ চলার মধ্য দিয়ে আবার একটা উপলব্ধি তৈরি হয়েছে, না এখানে একটু হয়তো লাগাম দেওয়া দরকার। সেই ক্ষেত্রে দুটো বিল ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে অনাস্থা প্রস্তাব এবং ফাইন্যান্স বিল, অনাস্থা প্রস্তাব, আর একটা হচ্ছে আপনার অর্থ বিল। ওই অনাস্থা প্রস্তাবটাই যদি হচ্ছে গিয়ে আপনার অনুচ্ছেদ 70 থাকে, তাহলে কিন্তু হর্স ট্রেডিংটা আর হয় না, তাহলে টাকা দিয়ে আর কেনা বেচা হচ্ছে না। আর বিএনপির এই জায়গায় একটা নিজস্ব দলীয় প্রস্তাব ছিল, সেটা ছিল হচ্ছে আপনার জাতীয় নিরাপত্তাটা এর সাথে জুড়ে দিয়েছিল, যে একটা জাতীয় নিরাপত্তার কোশ্চেন আসছে, আমি এখন যুদ্ধ করবো কি করবো না, এটা নিয়ে যদি ভোটাভুটি হয় এবং সেই ভোটা যদি আবার আমার দলের লোকরাও একটু এদিক ওদিক করে যায়, তাহলে আমি বিপদে পড়ে যাবো দেশ চালাইতে। তো সেই ক্ষেত্রে বিএনপি হচ্ছে গিয়ে থার্ড একটা যুক্তি দিয়েছিলেন, আর বাকি দুটো যুক্তির ক্ষেত্রে বিএনপির দ্বিমত ছিল না, কারো দ্বিমত ছিল না, মানে ঐক্যমত্য ছিল। এবং ইউনূস সাহেব আমাদেরকে যে কথা বললাম, যে মূলাটা দেখায় তিনি আমাদেরকে এই 8 মাস 9 মাস নষ্ট করাইছিলেন, তার একটা মূলাটা ছিল এরকম, তিনি খুব সুন্দরভাবে বলছিলেন, আসলে সংস্কার হবে সেটুকুই যেটাতে সবাই একমত। তো এরকম সবাই একমতের জায়গাটা বলে তারপর দেখলাম যে না, খাইতে হবে, এটা তোমার তিতা লাগুক আর ইয়া লাগুক, তুমি পছন্দ করো অপছন্দ করো, তোমার নোট অফ ডিসেন্ট থাকুক আর না থাকুক, এইটা বলছি, এটা খাইতে হবে, এটা না খাইলে তুমিও ফ্যাসিস্ট, ঠিক আছে। এরকম জায়গায় আমাদেরকে একসময় ফেলে দিল সে। তো সব কিছু মিলিয়ে আছে আর্টিকেল 70-র সংশোধনীটা হওয়া উচিত, ঠিক আছে, বিএনপির ভাষায় বললাম, জামাত এনসিপির ভাষায় সংস্কার। অ্যাডভোকেট পাপিয়া, এই রাষ্ট্রপতি নির্বাচনের পরাজিত প্রার্থী কর্নেল অলি আহমেদ, তিনি বলছেন যে গণতন্ত্র এখানে নিয়ন্ত্রিত। তো এত অভ্যুত্থান, এত বহুদিন পর একটা নির্বাচন, 6 মাস সরকার পার করলো, গণতন্ত্র কি নিয়ন্ত্রিত? আচ্ছা, গণতন্ত্র নিয়ন্ত্রিতের আগে একটু আমি বলে নিই যে রাষ্ট্রপতি শাসিত সরকার যখন থাকে তখন কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা সর্বোচ্চ থাকে, আর সংসদীয় পদ্ধতির যখন শাসন ব্যবস্থা থাকবে অবশ্যই প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি থাকবে। কিন্তু এই যে ক্ষমতার ভারসাম্য বলে যারা চিৎকার দেয়, তারা যদি 48-এর অনুচ্ছেদ 5টা খুব ভালো করে পড়ে, তাহলে দেখা যাবে যে এইখানে সব কিছু আছে। এখন অনুচ্ছেদ 5-এ কি আছে? অনুচ্ছেদ 5-এ দফা 5-এ আছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, এবং রাষ্ট্রপতি অনুরোধক্রমে যদি অনুরোধ করে, তাহলে মন্ত্রিসভা সেই জিনিসটা বিবেচনার জন্য মন্ত্রিসভায় পেশ করতে পারবে। রাষ্ট্রপতি যদি অনুরোধ করে যে কোনো বিষয় নিয়ে, পররাষ্ট্র এবং রাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে, তাহলে মন্ত্রিসভাতে পেশ করার বিষয়টি বিবেচনা করবেন। তাহলে এখন রাষ্ট্রের যে কোনো বিষয় নিয়ে রাষ্ট্রপতির কিন্তু একটা সুযোগ আছে, আর পররাষ্ট্র নীতি নিয়েও কিন্তু সেখানে আছে। তাহলে এখন
সেই রকম হ্যাডোমালা রাষ্ট্রপতি তো হতে হবে, মেরুদণ্ডওয়ালা রাষ্ট্রপতি তো হতে হবে। এখন মেরুদণ্ডওয়ালা রাষ্ট্রপতি আব্দুর রহমান সাহেব ছিল। আব্দুর রহমান সাহেব দেখবেন 96 সালে জেনারেল নাসিম যে কু করছিল, সেই কু কিন্তু একাই কুপাকাত করে দিয়ে ঠিকই নির্বাচন দিছে 96 সালে। এবং বিএনপি এত কিছু চড়াই উত্তরায় ষড়যন্ত্রের পরও, আমলাদের ষড়যন্ত্র ছিল, তারপরেও কিন্তু 116টা সিট বিএনপি পেয়েছে। তারপরে আপনি ইয়াজউদ্দিন সাহেব যে প্রকৃতির রাষ্ট্রপতি, এখন এই প্রকৃতির রাষ্ট্রপতি তো আপনার এই যে কোনো জিনিস অনুরোধ করবে না রাষ্ট্র এবং আপনার পররাষ্ট্র নীতি সম্পর্কে মন্ত্রিপরিষদকে বিবেচনা করার জন্য, কারণ সে তো এমনিই মাস্টার মানুষ, তারপরে তো বন্ধুকে নলের মুখে যা বলছে তাই করে দিচ্ছে। এখন বিএনপি আসলে রাষ্ট্রপতির রাজপথের বেইমানি করা ছাড়া রাষ্ট্রপতি এই প্রথম মানে কি, আব্দুর রহমান বিশ্বাস তো ছিলেনই, আর এই 15 বছরের ভিতরে তো আমরা একবার ছিলাম 8-এর পার্লামেন্টে, আর নাই। একবারে মাঠ লেভেলের রাজনীতি করার যে ব্যক্তিটি, এটা আব্দুর রহমান বিশ্বাস এবং হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন স্বাভাবিক কারণে আমি মনে করি যে ওনার সেই গার্ডস পার্টস, সেই শিক্ষা সব কিছু ওনার আছে। উনি যদি মনে করেন রাষ্ট্রের প্রয়োজনে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো জিনিস প্রধানমন্ত্রী ওনার সাথে যখন আলোচনা করবে, তখন মন্ত্রিপরিষদে ডিকটেট করে যে এই বিষয়টা বিবেচনা করার জন্য আমি সুপারিশ করছি, তাহলে এটা উত্থাপন করে আলোচনা হয়ে একটা রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে সেই ক্ষমতার প্রয়োগটা হলেই কিন্তু যথেষ্ট, আলাদা করে কিচ্ছু প্রয়োজন নাই। এখন আমরা 48-এর দফা 5 তো পড়ি না, শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার পরিবর্তন করেন এগুলি। আর আপনি যেটা বললেন যে গণতন্ত্রের নিয়ন্ত্রিত কিনা, কারণ কিন্তু এই কথা তো বলছেন কেউ, যেমন কর্নেল ওলি আহমেদ। এখন দেখেন, পরাজিত প্রার্থী অলি আহমেদকে নিয়ে আমার কিছু 2 রকম ধারণা আছে। যেমন উনি 91 সালে যখন মন্ত্রী ছিলেন, একজন সৎ মন্ত্রী ছিলেন, করিতকর্মা মন্ত্রী ছিলেন, এটা আবার অস্বীকার করার কোনো সুযোগ নাই। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, আছেনও, মুক্তিযোদ্ধা তো একবারই হয়, আছেন। কিন্তু 11-তে এই জামাত ইসলামের একটা সিট নিয়ে যে কাহিনীটা উনি করলেন, এখানে ওনার ব্যক্তিগত স্বার্থপরতা, এবং 11-কে উনি আমন্ত্রণ দিয়ে নিয়ে আসলেন, এবং উনি যে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসলেন সেটা চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে জনসভাতে পর্যন্ত সেটা প্রকাশ করলেন, এবং খালেদা জিয়াকে উনি তুমি করে কথা বললেন যে দেখে যাও খালেদা জিয়া, এবং তারেক রহমানকে তার বাবা মা তুলে কিন্তু গালিগালাজ করার পরে ষড়যন্ত্র করে সে কি পেয়েছে, একটা এমপি হয়েছে 8-এর পার্লামেন্টে, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করে দেখেন 8-এর পার্লামেন্টে সে একটা এমপি হলো। এইটুকুই, এত বড় কনস্পিরেসি রাষ্ট্রের বিরুদ্ধে, ভোটাধিকার পদ্ধতির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে দিয়ে একটা অসাংবিধানিক সরকার সে নিয়ে আসার পরে পাতানো নির্বাচনে 2008-এর উনি এমপি হলেন। তারপর থেকে এই যে শেখ হাসিনা একচেটিয়া বাংলাদেশে থেকে গেল, ভোটারবিহীন নিশি রাইত নামে মাত্র আমি জামের নির্বাচন, এগুলোর দায় কি বি চৌধুরী আর অলি আহমেদের নাই? এগুলো দায়ের জন্য কি বাংলাদেশের জনতার কাঠগড়াইদের দাঁড়ানো উচিত? তা বলেন। লজ্জাহীনের মতো জামাত ইসলাম প্রার্থী করলো, আর উনি প্রার্থী হয়ে গেলেন জেনে বুঝে। উনি পরাজিত নিশ্চিত জেনে উনি প্রার্থী হলেন, মনে করলেন কি একটা স্ট্যান্ডবাজি, ঠিক 11-র মতো ষড়যন্ত্র করে বক্তৃতা দিলেন যে বিএনপির লোকেরা আমাকে ভোট দিবে। কি উদ্দেশ্য, কি ইঙ্গিত যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আমাকে তোমরা সমর্থন করো। হ্যাঁ, এরকম একটা বক্তৃতা উনি দিলেন। এটাতে হলোটা কি? আজকে ডিপ স্টেটের ষড়যন্ত্রই বলেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রকে অগণতান্ত্রিক করার ষড়যন্ত্রই বলেন, এবং শেখ হাসিনার ক্ষমতায়ন থেকে স্বৈরাচারী যে হলো, এর পাশাতে 2টা ব্যক্তি কোনোদিনই ক্ষমা পাবে না, একটা বি চৌধুরী, একটা অলি আহমেদ, এই এলডিপি পিডিপির এই নেতারা। আজকে তারা আবার নতুন করে সোচ্চার হয়েছে, তারা বেগম জিয়াউর রহমানকে তুলে তারেক সাহেবকে গাল দিচ্ছে, আবার বলছে আপনি দেশের জেলাতে যে রাত্রি যাপন করেন না। তাহলে আসল ষড়যন্ত্রকে ওনাকে তো রিমান্ডে নেওয়া উচিত, ওনাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া উচিত, যে কি তথ্য আপনার কাছে আছে যে আমি জেলার বাইরের যদি দলের নেতা হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে রাত থাকি, আমার সমস্যাটা কি, এটা তো আগাম ওনার কাছে জানা দরকার। কারণ হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশের রুমে বি চৌধুরী ছিল, শাহ আজিজ সাহেব ছিল, আরও অনেকে ছিল, তারা কি চমৎকার, ঘুমেরও ব্যাঘাত ঘটেনি বুলেটের শব্দে। কিন্তু রাষ্ট্রপতি জিয়ার সমস্ত ওই দেশপ্রেমের
আর ইসলামী জাতীয়তাবাদ বলেন আর বাংলাদেশি জাতীয়তাবাদে বলেন, এই লাশটা যখন 1 নম্বর কক্ষের মেঝেতে লুটিয়ে পড়ল, আর সেই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এই গানটি যখন উচ্চারিত হলো, তখন সেই ষড়যন্ত্রকারীরা কোথাও কিন্তু তাদেরকে জবাবদিহি করতে হয়নি, আইনের আশ্রয় নেয়নি, রিমান্ডেও তাদেরকে নেওয়া হয়নি। তার কারণটা কি ছিল? যে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়া 17 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা সংগঠিত করা হয়। একমাত্র সাক্ষী ছিল হচ্ছে মঞ্জুর, সে একটা সাংবাদিক চাইছিল, সাংবাদিক পর্যন্ত দেওয়া হয়নি, আইনের আশ্রয় তাকে দেওয়া হয়নি, তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়নি, তাকে গুলি করে সাক্ষ্যকে শেষ করা হয়েছে, ঠিকঠাক বিডিআর পিলখানা হত্যার মতো করে। তাহলে এই দায় থেকে অলি আহমেদ বলেন, বি চৌধুরী বলেন, মারা গেছেন এরশাদ সাহেব, এগুলো কি মুক্ত হতে পারে? পারে না। আপনি এখন বলতে পারেন যে বিচার কেন চাননি? কার কাছে বিচার চাবো? কারণ বিচারের আলামত যদি ধ্বংস হয়ে যায়, বিচার চাওয়ার তো আর কিছু নাই। জনগণের হাতে বিচার চাইছি। জনগণ বারবার দেশনেত্রী বেগম জিয়াকে নির্বাচিত করছে, সম্মানিত করছে, ভালোবাসার প্রতীক হিসেবে তার সাথে থাকছে। তৃণমূল 1-11 এত ষড়যন্ত্র তৃণমূল উপেক্ষা করে বেগম জিয়ার পক্ষেই ছিল। এইটাই তো জাজমেন্ট, এটাই তো রায়, এটাই তো বিচার। এই বিচারটাকে বেগম জিয়া জীবন দিয়ে জীবনের শেষ লগ্ন পর্যন্ত কিন্তু মেনে নিছে। তুচ্ছ তাচ্ছিল্য করে যতই বলুক মানে তৎকালীন সরকারি দল, কিন্তু শেষ বিচারে বেগম জিয়া বিজয়ী। ডক্টর রুবেল। ঠিক আছে, তবে আমি গণতন্ত্র কোথায়? নিয়ন্ত্রিত না মুক্ত? নিয়ন্ত্রিত গণতন্ত্র আসলে এটা মানে আমার কাছে মনে হচ্ছে উনি কি এই প্রথম সংসদে গেছেন? বাচ্চা ছেলের মতো কথা বলছে। হ্যাঁ, না, এটা যদি উনি তো এবার সংসদে আপনারা নেই, বলে উনি যে- ভোটও নিজেকে ভোটও দিতে পারেন হ্যাঁ, সংসদে, না, জানেন? যদি হচ্ছে গিয়ে মানে সংসদকে এই প্রথম দেখছেন কিনা? ওকে। আমাদের ওই যে আবুল হাসনাতের মতো আর কি, নাম তার অন্যটা, কিন্তু আমি আবুল হাসনাত দেখছি যে মোহাম্মদ আবুল হাসনাত একজন এমপি কুমিল্লা থেকে নির্বাচিত, ঠিক আছে, অল্প বয়সী। সেই ছেলেটির মতো যদি উনি কথাবার্তা বলেন, হ্যাঁ, বা ওই যে খিলগা সবুজবাগে আছে আমাদের মির্জা আব্বাস ভাইকে গালাগালি করে, ওর মতো যদি কথাবার্তা বলেন তাহলে তো সমস্যা। এটা ওদের ম্যাচিউরিটিতে হয়, যে বাচ্চা ছেলে, ওরা দেখে নাই, ওরা 91 সংসদ দেখে নাই, উনি যে সংসদে এমপি হয়েছিলেন 8 সালে সেটাও দেখে নাই, ঠিক আছে, এই জন্য বলতেছে আর কি। উনি তো সব দেখে শুনে এসে হচ্ছে উনি যখন বলেন, তখন হচ্ছে আসলে ওনার মানে ব্যক্তিত্বটাই হচ্ছে প্রশ্ন সাপেক্ষ হয়ে যায় আর কি, এটা একটা। আর এটা তো হচ্ছে খুব স্বাভাবিক। এটা কি এখন কি তাহলে রাষ্ট্রপতি ইলেকশন কি পাবলিকলি হবে নাকি? যখন এক সময় ছিল আমাদের এরশাদ সাহেব যখন ছিল, তখন তো আবার সরাসরি ভোট ছিল, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল। তো দেশটা তো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার দেশ না, ভোট তো হবে ওই 300 এমপির মধ্যেই, ভোট হবে 300 এমপির মধ্যে, এবং এটা পার্লামেন্টারি সিস্টেম, এবং এই সিস্টেমের মধ্যে মূল নেতা, মূল লোক হচ্ছে পার্লামেন্টারি লিডার, সংসদীয় দলের নেতা, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, ঠিক আছে। এখনও একটা প্রশ্ন থাকে, যে এই প্রশ্নটা হলো খুব গুরুত্বপূর্ণ, এই ভোটটা কি হচ্ছে গিয়ে মানে আমরা বলি যে গোপন ব্যালটে না প্রকাশ্য ব্যালটে, প্রকাশ্যে ভোট হয়েছে না গোপন ব্যালটে ভোট হয়েছে, এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভোটটা তো কিন্তু গোপন ব্যালটই হয়েছে। যদি এতই মানুষ হচ্ছে খুব মানে বিরক্ত থাকতো বিএনপির উপর, কিংবা মির্জা ফখরুলের উপর, কিংবা তারেক রহমানের উপরে, তো গোপন ব্যালটে তো গোপনে একটা বিপ্লব করে ফেলতো। উনি তো বিপ্লবের ডাক দিছেন, কেউ তো আর দেখে না এই কাকে ভোট দিচ্ছ, সবাই তো হচ্ছে যার যার আসনে বসে গোপনে গোপনেই ভোটটা, আমরা যা টিভিতে দেখছি আর কি, সবার সুযোগ ছিল, প্রত্যেকটা এমপির সুযোগ ছিল, স্বাধীনতা ছিল ইচ্ছা করলে পাল্টায় দেওয়া। কে খুঁজে দেখবে কে ভোট দেয় দিছে আর কে ভোট দেয় না? না, ওটার মধ্যে ব্যালট পেপারে নাম থাকে না, না, নামের ওরকম সিস্টেমের মতো স্বাক্ষরটা দিয়ে তোলে, স্বাক্ষরটা দিয়ে তুলছে, কিন্তু হ্যাঁ, আপনার নামের এগেইনস্টে তুলছে, আর স্বাক্ষরটা দিচ্ছে মুড়িতে। আমরা যেভাবে করে জাতীয় নির্বাচনে ভোট দিই ঠিক সেরকম সিস্টেম আর কি, ইচ্ছা করলে পাল্টে দিতে পারে, ধরার কোনো সুযোগ নেই, কিন্তু ধরার সুযোগ নাই। কিন্তু কেউ মানে উনি যদি বলতো শৃঙ্খলিত গণতন্ত্র, হ্যাঁ, তাও একটা মানসিকতা যার যার দলে থাকতে হবে। গণতন্ত্র স্বতঃস্ফূর্ত হইলে হবে না তো, গণতন্ত্র তো হচ্ছে মানে ওই মবের গণতন্ত্র হইলে তো হবে না আর কি। গণতন্ত্র একটা কনস্টিটিউশনাল ডেমোক্রেসির মধ্যে আমরা থাকতে চাই, আমরা সাংবিধানিক গণতন্ত্রের মধ্যে, যেমন সাংবিধানিক গণতন্ত্র অনুযায়ী হয়েছে কি হয় না এটা দেখার বিষয়। সংবিধান কি এখানে লঙ্ঘিত হয়েছে? লঙ্ঘিত হয়নি, তাহলে আবার এখানে কথা কিসের? ঠিক আছে, এখানে আর কোনো কথা বলার তেমন একটা সুযোগ নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান যখন বিএনপি করতেন, জামাত ইসলামী যোগ দিয়েছেন, একজন মুক্তিযোদ্ধা যখন হচ্ছে গিয়ে
মানে ঠিক এরকম একটা পজিশনে। একটা সময় ছিল যে খুব প্রচণ্ড স্বৈরতান্ত্রিক একটা অবস্থা, বিএনপির অন্য কোনো অপশন নাই, কোনো সুযোগ নেই। আমার তখন মনে আছে বেগম খালেদা জিয়া এক প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে এখন আমি হচ্ছে গিয়ে মানে ভয়ঙ্কর খুনি ডাকাতকে ঠেকানোর জন্য চোরের সাথে আমার ঐক্য করতে হচ্ছে আর কি, এরকম কথা বলছেন আর কি। তো ওই রকম একটা ব্যাপার থাকে। কিন্তু এখন এই গণ অভ্যুত্থান উত্তরকালে যে তিনি ঠিক জামাতকে সঙ্গী হিসেবে যে বেছে নিলেন, ঠিক আছে, আমার কাছে বিষয়টা মনে হয়েছে একান্তই হলো এখানে কোনো আদর্শিক ব্যাপার নাই, এখানে কোনো গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার ব্যাপার নাই, এখানে নিজেকে একজন মুক্তিযোদ্ধা বলে যে প্রাইড করবেন সেই প্রাইডের অধিকার তিনি হারায় ফেলাইছেন যখন তিনি এরকম একটা গণ অভ্যুত্থান পরবর্তীকালে বিএনপি আর হচ্ছে গিয়ে জামাতের মধ্যে তিনি যখন জামাতকে বেছে নিয়েছেন। ফলে আপা যে কইলেন না যে মুক্তিযোদ্ধা তো সবসময় মুক্তিযুদ্ধ থাকে, আমি এই জায়গায় খুব দ্বিমত পোষণ করি। মুক্তিযুদ্ধ আসলে সবসময় মুক্তিযুদ্ধ থাকেন না, হ্যাঁ, রাজাকার সবসময় রাজাকার থাকলেও থাকতে পারে। এমন কোনো ব্যাপার আছে কিনা যে ওনাকে কেউ স্বপ্ন দেখিয়েছেন যে সরকার তো যেটা আপনি যাদের কথা, যেসব নেতাদের কথা উল্লেখ করলেন সেই সব নেতারা তাদের দল এবং মাঝে মধ্যে জামাতে বলে যে এই সরকারকে তারা ফেলে দেবেন, তো এই ফেলে টেলে দিলে যদি আগে ফেলে টেলে দেওয়া যায় তাহলে ওনাকে রাষ্ট্রপতি করে বা গুরুত্বপূর্ণ কিছু করে এরকম কোনো স্বপ্ন টপ্ন ওনাকে দেখানো হয়েছে কিনা সেটা, এবং নানা রকমের ষড়যন্ত্রের কথা তো নানা মহল থেকে আলোচনায় সবসময় আমাদের রাজনীতিতে আছে। সেখানে জামাত কি স্বপ্ন দেখছে, আওয়ামী লীগ কিভাবে ফেরত আসবে, তারা কি স্বপ্ন দেখছে, কে দুঃস্বপ্ন দেখছে, এই প্রশ্নগুলো তো আসলে বিগত এই 6 মাস আর হচ্ছে গিয়ে এন্ট্রিমের যে হচ্ছে সময়কালটা, সেইটা যে টোটালটা যদি বিবেচনা করেন, বিশেষ করে নির্বাচনের পূর্বকালটা যদি করেন, তাহলে দেখবেন যে সব জায়গায় এক ধরনের ড্রাইভ ছিল, এক ধরনের প্রচার ছিল, এক ধরনের রিউমার ছিল, জামাত ক্ষমতা এসে পড়তেছে। আমি আমার এলাকায় জানি, আমি এখানে নির্বাচন সরকারি প্রচারণা, একদম সরকারি প্রচারণার মতো ব্যাপার ছিল এবং আন্তর্জাতিক নানান জায়গায় প্রচারণা ছিল। এমনকি এমন একটা ওয়াশিংটন পোস্টের নিউজ আসলো যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটা আলোচনা হচ্ছে, এরকম ডিসকাশন হচ্ছে যে এবার জামাত ক্ষমতা আসতেছে। কিন্তু জামাত সমস্যা না, আমেরিকা বলতেছে জামাত কোনো সমস্যা না, জামাত খুবই মডারেট একটা মুসলিম পার্টি, এটা কোনো এক্সট্রিম মুসলিম পার্টি না আর কি। তো এরকমভাবে আলোচনাগুলো যখন ওয়াশিংটন পোস্টে লেখা হচ্ছে, যখন নানান জায়গায় আলোচনা হচ্ছে, এবং জামাতের নেতাদের যে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, এনসিপি দিয়ে এদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে তো হচ্ছে যে যাদের একটু মানে ইমানের জোর কম আছে এবং হচ্ছে বয়স টয়স হয়েছে, রাজনীতির অনেক কিছুই তারা ভুলে গেছে, তখন ওরকম একটা অবস্থায় তখন হচ্ছে কেউ যদি স্বপ্ন, আমি একটা শব্দ ইউজ করব, হচ্ছে সেটা হচ্ছে গাধাকে আগায় নেওয়ার জন্য, গাধাকে হাঁটানোর জন্য মূলা ধরা হয় গাধার সামনে আর কি। তো ওই মূলাটা যদি তাদের সামনে ধরা হয় যে আপনাকে রাষ্ট্রপতি করছেন, আমরা তো ক্ষমতায় চলে যাচ্ছি, আপনি তো এই মন্ত্রী হবেন, সেই মন্ত্রী হবেন, এরকম করে অনেকেই বিভ্রান্ত করার সুযোগ ছিল। আমার মনে হয় সেই বিভ্রান্তদের খাতায় তিনি তার নাম লিখিয়েছিলেন। তবে তারপরেও তিনি, আমার মনে হয় তার উত্তরসূরিরা, তার নাতি নাতনিরা কয়েক পুরুষ বলতে পারবে যে আমার দাদা বা আমার পরদাদা একসময় বাংলাদেশের রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হয়েছিলেন আর কি, এইটুকুই অর্জন আর কি। এখানে ব্যাপার হচ্ছে কি যে মুক্তিযুদ্ধ, এই যে গণতন্ত্র নিয়ন্ত্রিত না শৃঙ্খলিত, এখন শৃঙ্খলিত গণতন্ত্র অলি আহমেদের পছন্দ না, কারণ বিএনপি ভাঙার কনস্পিরেসিতে যারা হচ্ছে আপনার জড়িত, তারা ওই শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ বলে, আর নিজেরা অনিয়ন্ত্রিত, নিজেদের আদর্শ থেকে বিচ্যুত, নীতি থেকে তারা মানে নৈতিক স্খলন তাদের হয়ে যায়, তখন স্বাভাবিক কারণেই এরা তার সঙ্গী খুঁজতে থাকে। তো সঙ্গী খুঁজতে যে কোথায় কমন পড়ে এই জিনিসটা খুঁজতে যায়, খুঁজতে দিয়ে এরকম কিছু কিছু মন্তব্য তারা করে ফেলে। দেখেন জামাত ইসলাম মুক্তিযুদ্ধ করেনি, এটা হচ্ছে একটা ঐতিহাসিক সত্য। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে জামাত ইসলামের ভূমিকার সম্পর্কে আপনাকে স্পষ্টই বলতে হবে। তখন হচ্ছে আপনার জামাত কি বলে, হ্যাঁ 55 বছর হয়ে গেল, এখনও এই স্বাধীনতার সপক্ষ আর বিপক্ষে গেল না, তাহলে আমরা আগাবো কী করে সামনের দিকে। আবার আপনি এইবার অদ্ভুত একটা ব্যাপার, এবার আপনি যে জিনিসটা লক্ষ্য করেছেন যে তাদের একটা মুক্তিযুদ্ধ লেবাস গায়ে লাগানোর জন্য ব্যাপক প্রচেষ্টা। এখানে দেখেন ডাক্তার আবু তাহের সাহেব নিজে বলছেন আমি তো শিশু মুক্তিযোদ্ধা, বর্ডারে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল, আমি বর্ডারে বাড়ি খানাদানা দিয়ে আমি সাহায্য করে, আমি খুদে মুক্তিযোদ্ধা। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলছেন। আরেকজন এমপি দেখেন তার মুক্তিযোদ্ধা পরিবারের যে সে সন্তান, তার শহীদ পরিবারের তালিকা দিতে দিতে জীবন্ত বাবাকে মৃত বানিয়ে ফেললো।
এবং নিজের জন্মের ইতিহাসটাকে একটা মানুষের কাছে জিজ্ঞাস্য প্রশ্নবোধক করে তুলল। তাহলে এই যে অপব্যবহার, এই অপব্যবহার রোধ করা কিন্তু উচিত। তারপরে দেখেন আখতারুজ্জামান একে ওকে তাকে বলছে আমরা ক্ষমতায় আসার আগে যে আমরা স্বৈরাচার হয়ে গেছি, হাসিনা যেই পথে আমরা সেই পথে, তারপরে হচ্ছে হাসিনা দিল্লিতে, আমরা যাব লন্ডনে, আমাদের ব্যাগ বাক্স কেনার দায়িত্ব, গোছানোর দায়িত্ব, বিমানের টিকিট, বোর্ডিং পাস, এভরিথিং ওদের কাছে, এমন ওদের বক্তৃতা ভাই। অথচ তারা দেখেন আক্তার সাহেব যিনি বিএনপি থেকে একবার বহিষ্কার না 3বার বহিষ্কার হয়েছেন, 3বার বহিষ্কার হয়েছেন, 3বারের অধিকবার হয়তো বা হয়েছে, 4বার বহিষ্কার হয়েছে। তারপরে সবচেয়ে দুঃখজনক দেখেন যে এই যে লাস্ট যে নির্বাচনটা, এই নির্বাচনে সে আওয়ামী লীগের ট্র্যাপে পা দিয়ে ক্যান্ডিডেট হয়েছে, কিন্তু সে আওয়ামী লীগের ক্যান্ডিডেট না হোক, এই নির্বাচনে অংশগ্রহণ করা ক্যান্ডিডেট তো হয়েছে। তাহলে আজকে আমার ব্যাগ গুছানোর আগে জামাত ইসলাম তো এই হচ্ছে আখতারুজ্জামানকে যে সাথে নিচ্ছে, আখতারুজ্জামানকে যে ক্যান্ডিডেট করছে, আখতারুজ্জামান যে তাদের পক্ষে বয়ান করছে, তো তাদের নিজেদের ব্যাগ এবং আখতার সাহেবের ব্যাগটা কি গোছানো উচিত না? এগুলো বাদ দিয়ে একবারে মুক্তিযোদ্ধার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান, এই বাংলার মাটি থেকে যার উত্থান, সেক্টর কমান্ডার যিনি ছিলেন এবং যিনি প্রকাশ্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সরকার প্রধান ছিলেন, এবং এই বাংলাদেশের তলাবিহীন ঝুড়ির তলা লাগায় বাংলাদেশকে খাদ্যে, দারিদ্র্যের বাংলাদেশকে খাদ্যের রপ্তানির বাংলাদেশে রূপান্তরিত করেছিল, এবং টোটাল দুর্ভিক্ষের বাংলাদেশকে খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে সিপাহী জনতার বিপ্লব একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যম দিয়ে এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা, সমস্ত অরাজক সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করেছে। তাহলে আমাদেরকে আজকে গণতন্ত্রের ভাষা শেখাচ্ছে কে? শিখাচ্ছে জামাত ইসলাম শিখাচ্ছে। কে শিখাচ্ছে? এনসিপি শিখাচ্ছে। এখন জামাত ইসলাম 86-তে জাতীয় পার্টির সাথে নির্বাচন করলো, অথচ দেখেন জাতীয় পার্টি ঋণই শোধ করলো না। জাতীয় পার্টি ঋণ শোধ করলো না। এবার তারা বলে জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া যাবে না, কারণ ফেয়ার ওনাদেরগুলার ইউনুস যেভাবে কনস্পিরেসি করে ওনাদের ভোটগুলোর ভোট সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধিকরণ থেকে শুরু করে কিছু সিট তাদেরকে দিয়ে দেওয়া পর্যন্ত করেছে, ডিসিএসপি প্রশাসনিক একটা ম্যাট্রিকুলাস ডিজাইনের ভিত্তিতে জাতীয় পার্টিকে সিরিয়াসলি যদি ভোটের মতো ভোট করতে দেওয়া হতো, তাহলে আপনি কি মনে করেন যে জামাত ইসলামী হচ্ছে এই সিটগুলো পেত? কখনো কিন্তু পেত না। তাই যে জাতীয় পার্টি তাদেরকে এই প্রথম বাংলাদেশের পার্লামেন্টকে অপবিত্র করলো এমপি পোস্ট দিয়ে, নির্বাচনে 86 অংশগ্রহণ করায়, তার সাথেও দেখেন বিশ্বাসঘাতকতা করলো। আমাদের দেখেন 88-তে সে নির্বাচন করলো না, পরিস্থিতি ঘোলাটে দেখে আমাদের সাথে এসে দাঁড়িয়ে গেল, 2টো মহিলা এমপি নিয়ে টিয়ে দেখেন গোলাম আজমের ফর্মুলা এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। ওরা এখনও বলে, প্রত্যেকটা জামাতকে প্রশ্ন করলে বলে গোলাম আজমের বইয়ে লেখা আছে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, দিয়ে আওয়ামী লীগের সঙ্গে তারা যুদ্ধ করলো। অথচ হাসিনা যখন বলল দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার, তখন এই গোলাম আজমের ফর্মুলাটা নিয়ে এরা কিন্তু হাসিনাকে কোনো প্রশ্ন করলো না। তা আজকে জামাত ইসলাম বিএনপিকে দেশ ছাড়া করার কথা বলছে। এই 15 বছর আওয়ামী লীগকে কি একবারে বলতে পেরেছে যে আমি তোমাকে দিল্লি পাঠাবো? আজকে গুপ্ত সুপ্ত থেকে জামাতে ইসলাম আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা ভোগ করে, এবং তারা তখন একটা আওয়ামী লীগের সাথেই আমাদেরকে নির্যাতন করেছে। কারণ আমাদেরকে আপনি ব্যর্থই বলেন, আর রাজনীতিতে মানে আন্দোলনে আমাদের করতে পারিনি, সফলকাম হতে পারিনি, যাই বলেন, আমরা তো আমাদের আইডেন্টিটি নিয়ে রাজনীতি করেছি, প্রকাশ্যে রাজনীতি করেছি, আমার ব্যানার নিয়ে আমি রাজনীতি করেছি, আমার দলের সামনে স্লোগান দিয়ে আমি রাজনীতি করেছি। তাহলে গুপ্ত সুপ্ত হওয়া যাদের অভ্যাস, তাহলে এই বদভ্যাসটা দূর করতে হবে। আর বিএনপির যে বিষয়টা শিক্ষণীয়, যে জামাত ইসলাম কোনোদিন রাজনীতিতে কেউ কারো পার্মানেন্ট বন্ধু না, সেটা ঠিক, কিন্তু জামাত ইসলাম এমন একটা জিনিস যেই পাত্র খায় সেই পাত্র ফোঁটা করে। এইটা একবারে বাংলাদেশের ইতিহাসে একবারে একটা প্রতিষ্ঠিত সত্য। অতএব বিএনপির ভিতরে গুপ্ত সুপ্ত হয়ে যারা আছে, এই গুপ্ত সুপ্তগুলোকে আল্লাহ রসুলের নাম নিয়ে, যত কাছের হোক, যত প্রিয় হোক, যদি অন্তর তাকে বাদ দিতে গেলে অন্তরে রক্তক্ষরণ হয়, কিন্তু দেশের স্বার্থে, দলের স্বার্থে এই রক্তক্ষরণটা মেনে নিতে হবে, কিন্তু তাদেরকে বাদ দিতে হবে, বের করে দিতে হবে, চিহ্নিত করে বের করতে হবে দলের ভিতর থেকে। বিশেষ করে এইটা হচ্ছে আমার একটা চরম দাবি। এই জন্য আমি বলি
যে স্বৈরাচার এখানে ওখানে অমুককে তমককে ট্যাগ লাগায় হবে না। দেখেন বিরোধী দল বর্তমান যা করছে স্বৈরাচারী আচরণ। এখন আপনি হয়তো বলবেন যে আপা ওদের হাতে কি বন্দুক আছে, পুলিশ আছে, যারা স্বৈরাচার হবে? বন্দুক পুলিশ থাকলে শুধু স্বৈরাচার হয় না, ওইটা হচ্ছে কি রাষ্ট্রীয় সন্ত্রাস হয়, রাষ্ট্রীয় সন্ত্রাস হয়। কিন্তু দেখেন একটা সত্যকে মিথ্যা বলা, অপপ্রচার করা, রাষ্ট্রে গীবত করা, অস্থিতিশীল করা, একটা পর্যুদস্ত অর্থনীতি, এটা তো সবাই জানে। এটা তো আমার বাবার বাড়ির সম্পদ না যে আমি আঁচলের তলে ঢুকায় রেখে দিছি, অর্ধেক বাড়িতে রেখে খালি হাতে আসছি, এমন তো ব্যাপার না। তাহলে এই সত্য বিষয়গুলা বিশৃঙ্খল করে অলরেডি 460টা উপজেলায় আর 64টা ডিস্ট্রিক্টে তার প্রোগ্রাম সরকার হঠাৎ দিয়ে দিল। আবার সরকারের কাছে যে নমনম করে তারা এটা চায়, ওটা চায়, সেটা চায়। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই ডাবল স্ট্যান্ডার্ড বিএনপিকে বুঝতে হবে অন্তত পক্ষে খুব ভালো করে, তাহলে এদের খপ্পরে আর পা দেওয়া যাবে না ভাই। ডক্টর রুবেল, রাজনীতিতে দ্বিচারিতা এবং এই দ্বিচারিতার অভিযোগ দুদিক থেকে দুই পক্ষকে করা হচ্ছে, তো আপনি কি দেখেন? এখানে দ্বিচারিতার প্রথমে একটা কয়েকটা জিনিস একটু আমাদের করতে হবে। আমার হঠাৎ হচ্ছে আপার কথা শুনতে শুনতে গোয়েবলসের কথা মনে পড়লো আর কি, যে একজন ব্যক্তি খুবই সুস্থ স্বাভাবিক ব্যক্তি, তিনি এমপিও, তিনি হঠাৎ তার বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা বানায় দেবেন, বানায় দিয়ে তিনি নিজের জন্মকেই প্রশ্নবিদ্ধ করলেন। যদিও তারপরও তিনি কেন করলেন আর কি, এটা কি বলবো যে স্লিপ অফ টাং, নাকি এটা বলবো যে ওনার মাথাটা নষ্ট হয়ে গেছে তাই উনি বললেন? আসলে মাথাও নষ্ট হয়নি, স্লিপ অফ টাংও না। তারা গোয়েবলস, সেই নাৎসি ফ্যাসিস্টের হচ্ছে গিয়ে প্রচারমন্ত্রী, গোয়েবলস হচ্ছে হিটলারের প্রচারমন্ত্রী, সে যেভাবে করে জনগণকে হচ্ছে গিয়ে ভাবতো, এরাও সেই ঠিক সেভাবে করে জনগণকে দেখতে চায় যে জনগণ মোটামুটি একটু বোকা টাইপের। জনগণ বোকা, জনগণের কাছে একটু জোরাভাবে একটু আবেগঘনভাবে একই কথা যদি বারবার বলি জনগণ ওটা বিশ্বাস করবে। ফলে জনগণকে বিশ্বাস করানোর জন্য আমি ডাহা মিথ্যা কথা বলবো, ঠিক আছে? অর্থাৎ ডাহা মিথ্যা কথা। যখন হচ্ছে মানে বাতাসটা একটু এদিক থেকে ওই দিক বইবে, তখন বলবে একটা মুক্তিযুদ্ধ বলে কিছু হয় নাই, ঠিক আছে? তখন এটা বলবে। তাদের তো আমি দেখছি টক শোতে এসে তাদের পক্ষে কথা বলেন, ইয়াং জেনারেশনের হচ্ছে গিয়ে মানুষ, ইন্টেলেকচুয়াল বা বলে নিজেদেরকে পরিচয় দেন, শিক্ষকও বটে। এরকম নারীকে আমি দেখছি বলতে, যে সে বলতেছে যে আসলে তো ব্যাপারটা ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ, আমার দাদা পাকিস্তানের পক্ষে অংশগ্রহণ করেছে তাই আমি গর্বিত, এরকম কথা বলতেছে। এবং এটি আসলে ওদের ভেতরের কথা আর কি, এটা হলো ভেতরের কথা আর কি। কিন্তু ওই কথাটা যখন দেখা যায় এই কথাটা জনপ্রিয় না, এই কথাটা মানুষ অ্যাকসেপ্ট করবে না, তখন এই কথাটা তারা গুপ্ত রেখে দিচ্ছে। গুপ্ত রেখে তখন তারা উল্টা অভিনয় করা শুরু করে দেয় যে ভাই আমরা তো মুক্তিযোদ্ধা, আরে আমার বাপই তো শহীদ মুক্তিযোদ্ধা, ঠিক আছে? আর তার জন্ম হয়েছে 74 বা 73, তার বাপ হয়ে গেছে শহীদ মুক্তিযোদ্ধা। তো এরকম মিথ্যা কথা তারা প্রচার করবে আর কি। এখানে শুধুমাত্র দ্বিচারিতার বিষয় না, পলিটিক্সের অনেক কিছু কথা আছে যে আমরা তো ইতিহাসে দেখে আসছিলাম যে আমাদের নেতা নেত্রীরা হচ্ছে শিফট করেন। 86 সালে দেখবেন নির্বাচনের আগে দেখবেন যে শেখ হাসিনার একটা অবস্থান, নির্বাচনে যারা যাবে তারা হবে জাতীয় বেমান, ফাট করে এসে শিফট করলেন। তারপরে হচ্ছে যেমন হচ্ছে গণ আদালতের আন্দোলন, ঘাতক দলের নির্মূল কমিটির আন্দোলন, শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন, সেই আন্দোলনের সাথে হঠাৎ করে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনা আর গোলাম আজম এরা সবাই মিলে গিয়ে হচ্ছে কেয়ারটেকার মুভমেন্টে ঢুকে গেল। একদিকে স্বৈরাচার মানে জাতীয় পার্টি ছিল, আরেকদিকে ছিল রাজাকার মানে জামাত ছিল। এই দুজনকে নিয়ে শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে কেয়ারটেকার মুভমেন্টে চলে আসলেন আর কি। এরকম পলিটিক্যাতে আমরা দেখছি, মানে অবস্থান করতে দেখছি। আর ইদানিং যেটা হচ্ছে গিয়া খুব বলার চেষ্টা করে জামাতের এনসিপিকে, বিএনপিকে যেভাবে কালার করার চেষ্টা করা হয়, বিএনপি কিন্তু এর উত্তর খুব একটা গ্রহণযোগ্য না হলে একটা উত্তর দেয়, যে ভাই আর নির্বাচনেরই কোনো মানে নাই, মানে নানান রকম ষড়যন্ত্র চলতেছে। বিদেশে যায় বলতেছে আমার দেশের মানুষ 50 বছর আমাকে ক্ষমতা রাখতে চায়, আমি 5 বছর তো থাকতেই পারি আর কি। অর্থাৎ নির্বাচনের কোনো মানে দিশা নাই, ঠিক আছে? নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে, মানে নির্বাচনের কথা বলা মানেই হচ্ছে কি আওয়ামী লীগের দোসর বনে যাওয়া, এরকম একটা পরিস্থিতির মধ্যে নির্বাচনটাকে বাস্তবায়ন করার জন্য, নির্বাচনটা সত্যি সত্যি ঘটনার জন্য আমাদেরকে অনেকগুলো কৌশলের আশ্রয় নিতে হয়েছে। এই যে তাদের খুব সাদামাটা কনফেশন, এই সাদামাটা কনফেশনের মধ্যে বলি যে হচ্ছে গিয়ে এটাতে আমার মনে হয় না যে জনগণ তাদেরকে গাদ্দার ভাবে। জনগণ বলে যা হয়েছে ভালোই হয়েছে,
ঠিক আছে, কৌশল করছো, এতে ভালো আছে। গণভোটের ক্ষেত্রে নিমরাজি হওয়া বা হচ্ছে গিয়ে সনদে স্বাক্ষর করা ইত্যাদি প্রশ্নে তারা ইয়ে হচ্ছে। কারণ বিএনপি তো একটা মাল্টি ক্লাস পার্টি। হ্যাঁ, আমরা কমিউনিস্ট পার্টি, আমরা ক্লাস পার্টি, আমরা বলছি না ওয়াকআউট, আমরা বলছি করবো না সনদে স্বাক্ষর, যা করার করো। হ্যাঁ, নির্বাচন করতে না দিলে না দাও, ব্যান্ড করলে ব্যান্ড করে দাও, নিষিদ্ধ করলে নিষিদ্ধ করে, স্বাক্ষর করবো না। এটা কমিউনিস্ট পার্টির পক্ষে করা সম্ভব, কিন্তু মাল্টি ক্লাস পার্টি হিসেবে তো বিএনপির হচ্ছে গিয়ে নানান দিক বিবেচনা করতে হবে। সেটা করে বিএনপির পলিটিক্সের মতো করে সে সিদ্ধান্ত নিয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে দ্বিচারিতার যে অভিযোগ করা হচ্ছে, আর ওনাদের যে দ্বিচারিতার অভিযোগ, এইটা হলো টোটালি হলো একেবারে অন্যরকম। ওনারা দশকে দেখেন 86-তে একটা, আবার 96-তে একরকম, আবার 6 সালের দেখেন 111 হইলো আর কি। 111-এর পর আওয়ামী লীগের অনেকে জেল টেল কাটছে, কিন্তু বিএনপি যে নিপীড়নের শিকার হইলো, কিন্তু বিএনপির পার্টনার ছিল কিন্তু তখন জামাত ইসলাম, তখন কিন্তু এরকম ভাঙে যায় নাই। এখন একেবারে জোট, 4 দলীয় জোট ছিল। 1-11 পরে আপনি কোনো জামাতের কাউকে পাবেন না খুঁজা যে হচ্ছে কোনো নিপীড়নের শিকার হয়েছে। শুধু যে আপনার হচ্ছে এলডিপি দায়িত্ব, সরকারে তো ছিল, এবং 1-11 আগে দেখবেন যে -2 থিওরির যে তৈরি করা হচ্ছে, এটা মুখ দিয়ে বেরোছিল হচ্ছে কি হ্যারি কে টমাসের, যিনি অ্যাম্বাসেডার ছিলেন বাংলাদেশের, ওই কালো ভদ্রলোকের মুখ থেকে বেরিয়েছিলেন। তিনি আরেকটা সাংঘাতিক কথা বলছিলেন, যেটা আমি একটু আগে বলছিলাম, যে জামাত ইজ এ মুসলিম মডারেট পার্টি। এটা তিনি একবার বলে গেছেন, আরেকবার বলছেন ম্যারিয়ান পিটার্স। ওরা দুজন রাষ্ট্রদূত জামাতকে সার্টিফিকেট দিয়ে গেছে, আমেরিকান রাষ্ট্রদূত আর কি। অর্থাৎ এই যে টোটাল 111-এর যে কনস্পিরেসি, সেই কনস্পিরেসির কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্টনারও কিন্তু ও তো জামাত ইসলাম, থাকছে বিএনপির সাথে, খাইছে বিএনপিরটা, আবার অল্টারনেটিভ একটা কিছু করবার জন্য কিন্তু সে আরেকটা রাস্তা অলরেডি ওপেন করছিল। যে জায়গায় আপনি বি চৌধুরীকে খুব ওপেনলি দেখছেন, আপনি ইয়াকে দেখছেন, ইভেন কি আমাদের হচ্ছে গিয়ে আরো মান্নান সাহেব, আরো অনেকে ছিল, এরা ওপেন ছিল। হ্যাঁ, ফেরদৌস আহমেদ কুরেশি ওপেন ছিল, কিন্তু এরা কিন্তু তখনও গুপ্ত ছিল, এরা যুগে যুগে গুপ্ত থাকে 86-তে। আবার হলো গিয়ে দেখেন হচ্ছে গিয়ে 26-এ এসে দেখেন যে হলো এখানে তারা হচ্ছে গিয়ে একটা ঘটনা ঘটাচ্ছে, এটা যুগ যুগ ধরে এরা ঘটায়। এবং এত যে 47 বললো, এত যে পাকিস্তান বললো গণঅভ্যুত্থানের পর, তো ওইটাও নতুন প্রজন্ম একটু ইতিহাসটা পড়ে দেখুক। 47 সালেও এরা বেঈমান ছিল, এরা 71 সালে বেঈমান না। এনসিপি আপনারা যাদের সাথে ঐক্য করেছেন, আপনারা যারা এনসিপি যারা এই জামাতের সাথে ঐক্য করছেন, তারা এই জামাত কিন্তু শুধু 71-এ বেঈমান না, 47-এও বেঈমান। জামাতে উলামা হিন্দ এবং জামাতে ইসলাম দুজনের মধ্যে অনেক মারপিট ছিল ওই 47-46-এ, কিন্তু তারা একটা প্রশ্নে একমত হয়েছিল, সেটা হলো পাকিস্তান হবে না, ভারত ভাঙবে না। ভারত ভাঙার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান গ্রহণ করছে আর কি। তো যাই হোক, এরা যদি আবার কাউকে বলে দ্বিচারী, কাউকে বলে গদ্দার, তাহলে আমার ওই বাংলাদেশের যে একটা আমার মারা বলতো আর কি, সুই আর চালনি, সুইয়ের পিছে একটা মাত্র ফোঁটা, আর চালনি তো যে চালে তাহলে প্রায় হাজার ফোঁটা আর কি। তো অনেক সময় চালনি সুইকে বলতো তোর পিছে ফোঁটা। যেহেতু শেষের দিকে আমি আর আপনার কাছে আসবো না, আমি ওনার কাছে যাবো। জাস্ট একটা প্রশ্ন করি, একটু আপনার কথা অল্প করে শুনে যেতে চাই। সরকারের পারফরমেন্স কেমন দেখছেন? মানে আপনার অবজারভেশন কি 6 মাসের বেশি পার হয়ে গেল? সরকারের পারফরমেন্সকে ক্রিটিক্যালি দেখা দরকার। সরকার ব্যর্থতার খাতা খুলে ফেলছে, অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে, অনেক জায়গায় যথার্থ সিদ্ধান্ত নিতে পারছে না। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সরকারের পারফরমেন্স কিন্তু এখন সেটা বিয়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, বিয়ের দিকে এটা ধরে রেখেছে, কিন্তু জনগণের মধ্যে কিন্তু ক্ষোভ আছে। ক্ষোভটা হচ্ছে জনগণ তো এতদিন একটু সরকারকে ছাড় দিয়ে রেখেছিল, কিন্তু এখন কিন্তু জনগণ হচ্ছে গিয়ে অত্যন্ত চায়ের দোকান হইলো মুখ খোলা শুরু করছে আর কি। কারণ চা তো লাগে হচ্ছে ওই সিলিন্ডার লাগে, গ্যাসের সিলিন্ডার, যখন গ্যাসের সিলিন্ডারের দামটা বেড়ে যায় তখন চালাও খুব উত্তেজিত হয়ে যায়, চা যারা খেতে আসে তারা উত্তেজিত হয়ে যায়। ফলে ক্ষোভ কিন্তু ওই ছোটো একটা কথা বললাম, ছোটো একটা সেক্টর বললাম, এই যে বড় ওই চাল আর গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে যে বড় স্পিনিং মিল, গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিগুলো পর্যন্ত উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে। এমনি তো 18 মাসে প্রচুর পরিমাণ ইন্টারিমের সময় কারখানা বন্ধ হয়ে গেছে, সেই কারখানাগুলো আমরা চালু করতে পারিনি। তার উপর আবার এই জ্বালানি সংকটে আমার বাংলাদেশের উৎপাদন থেকে শুরু করে সব কিছু মিলিয়ে সরকার খুবই অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জিং জায়গায় আছে। সেটা সরকারকে ওভারকাম করতে হবে। ঠিক আছে।
সৌদি আসিফ। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আজকে অর্থনৈতিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটা মানে তলাবিহীন ঝুড়ি নিয়ে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে। তারপরে এই যে আপনার মেইন প্রবলেম যেটা দেখেন, বাজেটের পরও কিন্তু সবজি 40 টাকা, 30 টাকা, 45 টাকা, 50 টাকা ভিতরে ছিল। এই যে বাংলাদেশে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল, স্বাভাবিক কারণে একটা পানি জমে থেকে এটা পচনের যে ব্যাপারটা, যার কারণে আবার দেখেন 80 টাকা, 70 টাকা, 100 টাকা হয়েছে। এটা আবার ডিসেম্বর আস্তে আস্তে দেখবেন 20 টাকা, 25 টাকাতে নেমে যাবে। কিন্তু গ্যাসের যে ব্যাপার, এটা তো আর বিদ্যুতের যে ব্যাপারটা, এটা তো ভারতের সাথে অধিকাংশ চুক্তি বিগত সরকার করে গেছে। এবং তাদের যে পাওনা টাকা, এই যে এলিভেট বলেন, পদ্মা সেতু বলেন, আরও যেগুলো করেছে, ওখানে চুল্লি করছে, ওই যে ঈশ্বর দিতে যেটা করছে, সেটা হচ্ছে আপনার যে পরিমাণ উচ্চ সুদে ঋণ নিছে, এই ঋণের টাকা বিগত সরকারের আমলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলের রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করতেই তো সরকার হিমশিম। এটা এই বাস্তব অবস্থাটা বুঝতে হবে। ঢাকা শহরের মা বোনেরা একটা ম্যাচকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতো আজ থেকে 30 বছর আগে। একটা ম্যাচ ধরাবে না, চুলা ধরে রাখতো, এই গ্যাসের চুলাকে। আবার আওয়ামী লীগ সরকার এসে 15 বছর দেখবেন আপনি যে কোনো নতুন বিল্ডিংয়ে কিন্তু গ্যাস লাইন দেয় নাই, সব সিলিন্ডার কিন্তু আমরা ইউজ করি। আবার আর একটা জিনিস দেখেন, যে ডেভেলপার কোম্পানিগুলা, তারা প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে সোলার যে নাম করে তারা হচ্ছে টাকা নিচ্ছে, অথচ আসলে সোলারদের কোনো কিছু অস্তিত্ব নাই। অথচ এই যে সোলার একটা ভালো পদ্ধতি কিন্তু, এবং বিদ্যুৎ অনেক সাশ্রয় হয়, সেইগুলোর কোনো পদ্ধতি, এই জন্য এই সরকারকে এখন এটাও দেখতে হবে। আর দ্বিতীয় একটা জিনিস দেখেন, এই ইয়ের নাম করে জুলাই আগস্টের নাম করে আপনার নরসিংদীর গাজী টাওয়ার যে আগুনটা দিল, এখানে কি হলো? উৎপাদন ব্যাহত হলো না? লোক কি বেকার হলো না? তাহলে এই যে তুমি আন্দোলন করতে যে নরসিংদীর গাজী টাওয়ারটাতে আগুন দিলা, দেখেন পুলিশ লাইন ব্রাহ্মণবাড়িয়াতে সম্ভবত কনসার্টের ভিতর আক্রমণ হয়েছে, কেন এটা হবে? এটা তো ওই সেই উদীচী, ওই সেই ছায়ানট, ওই সেই ডেইলি স্টার, ওই সেই প্রথম আলোরই প্রতিচ্ছবি। কিন্তু সরকারকে এখানে কঠোর হস্তে দমন করতে হবে। আজকে পুলিশ ইউএনও অফিস ঘেরা করলে দাঁড়ায় থাকে, পুলিশের দোষ দিয়ে তো কোনো লাভ নাই। কারণ পুলিশের পেশাদারিত্ব জায়গায় আনতে গেলে আগে পুলিশের নিরাপত্তাটা সরকারকে যথেষ্টভাবে দিতে হবে। পুলিশ বাড়ছে, জুলাই আগস্টে বৈধ হয়ে গেছে, কিন্তু এখন পুলিশের কনসার্ন তাদের ঘরের ভিতরে তারা করছে, এইখানে বাধা কারা দিল? সিসিটিভি ফুটেজ দেখে দেখে আসামি করা উচিত এবং তাদেরকে গ্রেপ্তার করা উচিত। এবং এই ব্যাপার নিয়ে সকল দল ঐক্যমত হওয়া দরকার। কারণ একটা বিশৃঙ্খল বিরোধী দল আর বিশৃঙ্খল একটা নতুন পার্টির দল নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। আর বাস্তব অবস্থাটা মানুষকে না বলবে অন্য অবস্থার কথা, এটাও কিন্তু চলে না। আজকে জুলাই সনদ করে পাগল হয়ে গেছে। আরে জুলাই সনদ, জুলাইয়ের মৃত্যুর তালিকাই তো এখন মানুষের কাছে একটা বিতর্কিত হয়ে গেছে ভাই। এসে জীবিত অবস্থায় পাওয়া যাচ্ছে যে আমি মরিনি, আমি বেঁচে আছি। পরিবারের সদস্য বলছে আমাকে জোর করে মামলা দেওয়া হয়েছে, বলছে না দিলে তোর বাপকে ক্ষতিগ্রস্ত করব। তাহলে এই যে মৃতরা যদি জীবিত হয়ে যায়, তাহলে আপনি কি ভয়ানক একটা পরিস্থিতির তারা বর্ণনা যে দিল, সেই পরিস্থিতির বাস্তবতা যখন জীবন্ত মানুষকে ফেরত পাওয়া যায়, তখন আপনি কি বলবেন? আমি টেম্পুতে রোড অ্যাক্সিডেন্ট করলাম আর জুলাইয়ের ভাতা আমি নিয়ে নিলাম। ছাত্রলীগের যশোরের ব্যক্তি যে ঢুকছিল গণ্ডগোল করতে, সে জুলাই ভাতায় তার নাম। তারপরে এইগুলো জামাত ইসলামের অনেক আত্মীয় স্বজনের জুলাই ভাতার নাম। তাহলে 7 দিনের ভিতর যে একটা বই তৈরি করে ফেললো জামাত ইসলাম, যে জুলাইয়ে কারা কারা আহত হয়েছে, এখন এই বইয়ের সত্যতা নিয়ে তো প্রশ্ন আছে। তাহলে এই বইটাকে আমরা অর্গানাইজড সংগঠন, ক্যাডার ভিত্তিক সংগঠন, আমরা বইটা করে ফেললাম, এই যে বলে বয়ান করে বেড়ালো, এটা কি ঠিক হলো? ঠিক হলো না। এখন এইখানে আপনি যত কথাই বললেন, গ্যাস, পানি, বিদ্যুৎ আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই কয়েকটা জিনিস ঠিক থাকলে সাধারণ মানুষ শান্তিতে থেকে যায়। এই জন্য সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে যে গ্যাস, বিদ্যুৎ এবং আপনার আর সাবোটাস করবে বিরোধী দল, তাদের যেখানে আছে সেখানে তারা চেষ্টা করবে 2 নম্বরই করে সরকারকে একটা কৃত্রিম সংকটের মুখে ফেলা। এবং প্রকৃত সমস্যাটাকে দেখেন, তারা এমনভাবে বয়ান করছে ব্যর্থ সরকার, এই সরকারকে তাড়ায় দাও, খেদায় দাও, নাবায় দাও, ঘরে ঘরে তারা দুর্গতরী ডাক দিয়ে দিচ্ছে সরকার হটানোর জন্য। শেখ মুজিবের কিছুই ভালো লাগে না, কিন্তু সব কিছু তাদের আচার আচরণ, চাল চলন সব কিছু কিন্তু শেখ মুজিবের মতো। বিরোধী সংগঠন যে এত স্বৈরাচার হতে পারে এবং এত শুধু রাষ্ট্রীয় সন্ত্রাসটা বাদে এত স্বৈরাচার হতে পারে,
বাংলাদেশের ইতিহাসে এটা হচ্ছে আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল সেটা তারা হচ্ছে প্রমাণ দেখাইছে 94 সাল 95 সাল, আর জামাত ইসলাম তাদের সাথে থেকে তাদেরকে পরিপূর্ণভাবে রপ্ত করেছে। কিন্তু আমাদের সাথে নির্বাচনী জোট করে আমাদের নম্রতা, আমাদের ভদ্রতা, আমাদের শালীনতা, আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব, এই জিনিসগুলির শিক্ষা কিন্তু জামাত ইসলাম আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেনি। না করার কারণে অকৃতজ্ঞতার খাতায় দিনের পর দিন, পাতার পর পাতা এদের নামই লেখা থাকবে, অন্য কারোর নাম কিন্তু লেখা থাকবে না। গঠনমূলক বিরোধী দল হওয়ার চেয়ে যদি অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করার বিরোধী দল হয়, এই বিরোধী দলকেও কিন্তু মানুষ প্রত্যাখ্যান করবে এবং এই বিরোধী দলকেও একদিন এদের বিরুদ্ধেও দেশের মানুষ সোচ্চার হবে। আজকে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ, সহিংসতা নাই, সহিংসতা একজনেরও মৃত্যু হয় নাই, এটা তো একটা পজিটিভ অ্যাটিটিউড। 101টা খারাপ কথা বলছে, সরকারের পক্ষ থেকে একটা উত্তর নাই, এটা তো আরেকটা পজিটিভ ইস্যু, পজিটিভ দৃষ্টিভঙ্গি। থার্ড যে বিষয়টা, যে আপনার সরকার, পূর্বের সরকারের সংকট আমাকে মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু শুধু নেগেটিভ বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে এই বিরোধী দল এবং হচ্ছে তাদের শাবক এনসিপি। এই যে নেগেটিভ বক্তৃতা সর্বত্রই বাংলাদেশে 42টা টেলিভিশনে দিয়ে বেড়াচ্ছে, এই যে সরকার চরম ধৈর্যের সাথে সেটা সহ্য করছে, এটা কিন্তু চরম একটা ধৈর্যশীলতার পরিচয়। এই রকম দল, এই রকম সরকারকে স্বৈরাচারের দোসর আর স্বৈরাচারের ট্যাগ আর লন্ডন পাঠানো এতই সোজা। আমরা কি কলা গাছ যে পিঠ ঘেঁষলে মোলায়েম মনে হবে? ধৈর্যশীলতা মোলায়েম কিন্তু না। গণতন্ত্র না বোকামি? ছোট্ট করে, ধৈর্যশীলতা গণতন্ত্রেরই একটা অংশ এক, কিন্তু আবার কোথাও কোথাও ধৈর্যশীলতার বাঁধ ভাঙছে। গতকালও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ছাত্র ইউনিয়নের কর্মীদের উপরে ছাত্রদল হামলা করেছে আর কি, একটু একটু তো হচ্ছে আর কি। আচ্ছা, এখন যে শেষ করে দিতে হবে যে 2 মিনিট। এখন আমার যেটা বক্তব্য, 71-এর গুপ্তচর বৃত্তি করছে তারা, করে যুবতী মেয়েদেরকে ক্যাম্পে তুলে দিয়ে আসছে, আর যুবকদের তালিকাটা পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছে। এখন যদি তারা বলে আমরা মুক্তিযোদ্ধাদের দিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখব, আর এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর রংপুরের কুড়িগ্রামে যখন 16 ডিসেম্বরে পতাকা তোলা বাদ দিয়ে আমি দেখি ফেসবুকে জুতা তুলছে, তখন আমাদের মতো মুক্তিযোদ্ধার প্রজন্মের হৃদয়ের রক্তক্ষরণ এবং যে প্রচণ্ড ঘৃণা রক্তের শিরা উপশিরা ধমনে দিয়ে প্রতিধ্বনিত হয়, এইগুলো ওই স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারী গুপ্তচক্রের কানে গেলেও তারা তখন কানে কড়া দেয়, বলে পিঠ করেছি কুলো আর কানে দিয়েছি তুলো। তো যাই হোক, দেশের মানুষকে এদের ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে এবং সঠিক জিনিসটা এর ভিতর থেকে খুঁজে নিতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাজিদুল হক রুবেল এবং অ্যাডভোকেট সৈয়দ আসিফ হাসাবি পাপি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সেটা আমরা চাই। ঔদার্য থাকুক রাজনীতিতে, সেটাও চাই। কিন্তু একই সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বা রাষ্ট্রকে অস্থিতিশীল করবার যে কোনো ষড়যন্ত্র কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আবার একই সঙ্গে যারা দায়িত্বে আছেন বা ক্ষমতায় আছেন, তারাও নিজেদেরকে সংযত রাখবেন। কিছু কিছু অভিযোগ উঠতে শুরু করেছে, যেমন একটি অভিযোগ উঠল একটি ছাত্র সংগঠনের উপর সরকারি ছাত্রদলের হামলা, একটি রাজনৈতিক সংগঠন কোনো একজন বিশেষ নেতাকে নিয়ে একটি স্মরণসভা করবে, সেটাতে বাধা দেয়া, এগুলো আবার খুব একটা ভালো লক্ষণ নয়। কারণ এইভাবে ধীরে ধীরে আসলে একটা সরকার কর্তৃত্ব পরায়ণ হতে পারে। কাজে এই বিষয়েও সরকারকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী নিজে যতখানি একা চেষ্টা করছেন বা যে ভাবমূর্তি তৈরি করছেন, এই ভাবমূর্তি শুধু একার ভাবমূর্তি দিয়ে কিন্তু একটা সরকার চলবে না, তার সামগ্রিকভাবে পুরো সরকারের ভাবমূর্তিটা সেই জায়গায় নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, গুপ্তসুপ্ত নিয়ে সরকারি দলের নেতারা অনেক কথাবার্তা বলেন, কিন্তু তাদের আসলে তাদের দলের ভিতরে কী পরিমাণ গুপ্তসুপ্ত আছে সেটা খুঁজে বের করবার দিকে এখনই মনোযোগ দেওয়া দরকার। অন্যথায় যে কোনো ধরনের বিপদ কিন্তু ভেতর থেকে উঠতে পারে। মাথায় রাখতে হবে যে সরকারি দল, ক্ষমতাসীন দল অধিকাংশ সময় বিরোধী দলের কারণে বিপদে পড়ে না, সমস্যা হয় তার প্রধানত নিজের দলের ভেতর থেকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।